আজকাল কোনো কিছুই কিন্তু গোপন রাখা সম্ভব না। ইট ইজ গোয়িং টু ফল অ্যাপার্ট জাস্ট লাইক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা সেনাবাহিনীর পাশে একটু দাঁড়িয়ে তারা একটা বিরাট ভুল করবে, এবং এই ভুলটা আমি যতটুকু জানি, জামাতকে আমি যতটুকু আমার ব্যক্তিগত যে নলেজ, জামাত ইজ নট গোয়িং টু দ্যাট মিস্টেক। যদি ভুল করে এটা বিএনপি করতে পারে, এবং যার একটা ইন্ডিকেশন অলরেডি কিন্তু দেখা দিয়েছে। বিচারের ব্যাপারে আমি একটা জিনিস হলো যে আমার তো মনে হয় একটা যে ইনিশিয়াল যে এটাকে আমি মিলিটারি ভাষায় বলি, যে ব্রেক ইন হ্যাজ টেকেন প্লেস। ব্রেক ইন মানে যে একটা আপনার বাধা তৈরি করা রাখা রাখা হয়েছিল, যে এটা কিভাবে হবে এই আইস ব্রেকিং। হ্যাঁ, এই 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 যে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে সেই ব্রেক ইনটা সম্ভব হয়েছে। অর্থাৎ এই জিনিসটা আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হলো, সেনাবাহিনীর ভিতরে তাদের একটা নিজস্ব, একেবারে অ্যাট দি ভেরি টপ লেভেলে, দে শুড হ্যাভ স্যাট ডাউন অ্যান্ড আস্ক দেমসেলভস দ্যাট, হুম। মানে থিঙ্কিং দেমসেলফ, ওনাকে ওই প্রসিকিউটরের জায়গায় থেকে, যে এইরকম কেস যদি হতো, উনি দেশের এতগুলি মানুষকে গুম করা হয়েছে, অর্থাৎ আমি যতটুকু জানি, গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা মাত্র 250 কেস, দে হ্যাভ ফাউন্ড প্রপার এভিডেন্স, এবং এইরকম আরো প্রায় 1600 বা 1700 কেস আছে যাদেরকে গুম করা হয়েছে, কিন্তু বাকিদের ব্যাপারে অনেকে কিছু জানেই না। তো 250 কেস যদি মানে কেবল তো মাত্র দুটোর কারণে এই অর্ডারটা হয়েছে। তো এবং এখন কিন্তু সেনা 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 সেনাবাহিনীর তরফ থেকে, যদিও হুম। এটা একটা, এই কথাগুলি আমি হেয়ারসে ধরে নিব, আমি ধরে হুম। নেই যে এটা হেয়ারসে বা এটা বিহাইন্ড দ্য স্ক্রিনের কথা। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সামনে থেকে যদি দেখি যে সেনাবাহিনী যদি বোধোদয় হয়ে থাকে, তাহলে তারা, আমি মনে করি, আইনের পক্ষে তারা দাঁড়ানো উচিত। যদি তারা তাদের মান সম্মান দেশের মানুষের কাছে বুঝাইতে চায় যে দিস ইজ এ ডিসিপ্লিন ফোর্স অ্যান্ড ইট ইজ নট গোয়িং টু অ্যাকসেপ্ট এনিথিং ইনডিসিপ্লিন অ্যান্ড এনিথিং এগেইনস্ট দি ভায়োলেশন, মানে হিউম্যান রাইটস ভায়োলেশন এগেইনস্ট দেয়ার ওন পিপল। এইটা এইটা এই জিনিসটা, এই বার্তাটা সেনাবাহিনীর পক্ষে দেওয়া এখন খুবই জরুরি। এবং সেনাবাহিনীর আমার মতো অনেক অবসরপ্রাপ্ত যারা অফিসার আছেন, আমি দেখেছি তাদের প্রত্যেকটা, এই যে গত 2 দিনের তাদের সমস্ত কথাবার্তা একটাই ছিল, যে আমরা যারা দোষী আমাদের মধ্যে, বা আমাদের এই অতি লোভী বা যে সমস্ত ক্রিমিনাল অফিসার ছিল, এদেরকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। এবং সেনাপ্রধান এই কাজটা যদি ঠিকঠাক মতো করে, তাহলে উনি ওনার দায়িত্বটা ঠিক পালন করছেন বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, এখন বিচার কতটুকু সম্ভব, আমি শুধু এইটুকু বলতে পারি যে 36শে জুলাইয়ের, অর্থাৎ এই জুলাই এবং আগস্ট আন্দোলনের পরে এই দেশের মানুষের ভিতরে ওই যে ভীতি, যেটা, এই ভীতি কিন্তু চলে গেছে। তার দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টি এনিমোর। এনিথিং দ্যাট ইজ নট হ্যাপেনিং রাইট, তারা দাঁড়ায় যাবে। এবং এই পুলিশ কিন্তু ইজ নট গোয়িং টু বিহেভ ইন দ্য সেম ওয়ে দ্যাট উই হ্যাভ সিন ইন লাস্ট 17 ইয়ার্স। এই পুলিশ এভাবে বিহেভ করবে না, যতই বলা হোক না কেন। এই পুলিশ, বিএনপি যতই হাউকাউ করুক বা যে পার্টি যাবে, যতক্ষণ পর্যন্ত এই পুলিশের ভিতরে সেই বোধোদয়টা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই তাদের যে পরিণতি হয়েছে এই শেখ হাসিনা পালানোর পরে, এই কথা চিন্তা করে তারা আর কখনো মানুষের, সাধারণ মানুষের বিরুদ্ধে এরকমভাবে বর্বরতা চালাতে পারবে না। সুতরাং এই বিচার কন্টিনিউ করতেই হবে প্রত্যেক দুই পলিটিক্যাল পার্টিকে। এখন জামাত এবং বিএনপি সম্ভবত যে ইলেকশনে সেনাবাহিনী ডিপ্লয় হবে, তো তারা কিছু সুবিধা পেতে পারে, এই কথা চিন্তা করে হয়তোবা ইট ইজ গোয়িং টু ফল অ্যাপার্ট জাস্ট লাইক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা যদি হুম। মনে করে যে তারা সেনাবাহিনীর পাশে একটু দাঁড়িয়ে দে উইল ট্রাই টু শো সিম্প্যাথি, বিশেষ করে এই সমস্ত ক্রিমিনাল লোকদের জন্য, তাহলে তারা একটা বিরাট ভুল করবে। এবং এই ভুলটা আমি যতটুকু জানি, জামাতকে আমি যতটুকু আমার ব্যক্তিগত যে নলেজ, জামাত ইজ নট গোয়িং টু দ্যাট মিস্টেক। যদি ভুল করে এটা বিএনপি করতে পারে, এবং যার একটা ইন্ডিকেশন অলরেডি কিন্তু দেখা দিয়েছে। ফখরুল ইসলাম সাহেব আহ, সেনাপ্রধানের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসছে, এটা সবাই বুঝে যে ওয়াকার ইজ ট্রাইং টু প্যাসিফাই মিস্টার ফখরুল, এবং ওই ফখরুল সাহেবের মাধ্যমে সে বিএনপির হাই কমান্ডারের কাছে একটা বার্তা দিতে যাচ্ছে যে ভাই, আমি, আপনারা ক্ষমতায় আসলে বিচারটার জন্য একটু ঢিলাঢালা করেন। এবং এইট ইজ হুম। গোয়িং টু বি এ বুমেরাং, আই এম টেলিং ইউ। ইভেন বিএনপির ভিতরে
যে সমস্ত মানে আমি বলবো যে ডেডিকেটেড কর্মী আছে, কারণ এই গুম খুনের মানে শিকার কিন্তু তারাই সবচেয়ে বেশি, এবং দে আর নট গোয়িং টু অ্যালাউ বিএনপি টু টু টেক দিস স্ট্যান্ড। এবং ফখরুল সাহেব একটা বিরাট ভুল করেছেন আমি মনে করি, বাই গোয়িং টু দ্যাট পার্টিকুলার। তার মতো একটা অভিজ্ঞ রাজনীতিবিদ এই পার্সোনাল ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা মোটেই উচিত হয় নাই। মানে আমি তো চিন্তাই করতে পারিনি যে হাউ কুড ইউ অ্যাকসেপ্ট দিস ইনভাইটেশন। মানে আই থট হি হ্যাজ লস্ট হিজ মাইন্ড। তার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে যার কারণে হি হ্যাড টু গো অ্যান্ড মিট। এবং এই যে পদক্ষেপটা, আজকাল কোনো কিছুই কিন্তু গোপন রাখা সম্ভব না। সো আমি আবারও রিকোয়েস্ট করব এই সেনা সদরের যারা নাকি মনে করছে সব কিছু তারা লুকিয়ে চাপিয়ে করার চেষ্টা করছে এবং এটা কোনোদিন প্রকাশ পাবে না, দিস ইজ গোয়িং টু দিস ইজ গোয়িং টু বি প্রুভ টু বি এক্সট্রিমলি রং। এবং এটার জন্য তারা প্রত্যেকটা মিনিট তাদেরকে এটার মানে আহ, ঋণ শোধ করতে হবে, সম্মান দিয়ে তাদের সম্মান খুইয়ে এই ঋণটা শোধ করতে হবে। পরের ব্যাপারটা হচ্ছে জরুরি অবস্থা জারির সম্ভাবনা আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের জনগণের এই জরুরি অবস্থা নেওয়ার মতো আর কোনো অ্যাপেটাইট নাই, তাদের আর কোনো রুচি নাই। এবং এটা যদি যেই চেষ্টা করবে সেটাই কিন্তু হয়ে যাবে, সেই দিনই হবে আর একটা ডিজাস্টার। সুতরাং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী মানে মিলিটারি ফোর্স, তারা যেন কখনোই ভাবে না যে দে আর গোয়িং টু আবার ওই 1-11 মতো একটা, একজন দর্শক বলেছেন 1-11 মতো একটা কিছু হতে পারে কিনা। আমি মনে করি এটা সম্ভব না, এবং এটা সাধারণ অফিস যারা জুনিয়র অফিসার, মিড র্যাঙ্কিং অফিসার, তারা আর এই নোংরায় হাত হাত তাদের নোংরা করতে চায় না। এটা হলো তাদের খুব স্পষ্ট কথা। তৃতীয় পয়েন্ট ছিল ইউনূস সাহেব কেন এই কাজগুলি করতে পারলো না। এটার জন্য আমি দুইটা কথা, আপনি যদি খেয়াল আছে যে বিচারপতি লতিফুর রহমান সাহেব উনি যখন একবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, শপথ নেওয়ার ঠিক ওই রাতেই উনি পুরো প্রশাসনের ভিতরে একটা তোলপাড় করে ফেলেছিলেন। এই Right. কাজটা প্রফেসর ইউনূস মানে এটা কি বলবো আমি, একটা হলো যে উনি যে সমস্ত যা যখন করা উচিত ছিল তখন করেন। করা ঠিক উচিত ছিল। বলেছেন। আর সবচেয়ে বেশি আমি যদি মনে করি সবচেয়ে বেশি ফেইলার হচ্ছে হোম মিনিস্ট্রিতে। এবং এই জায়গাটায় এই যে আজকে কথা হচ্ছে যে পুলিশ ইফেক্টিভ না, উনাদের কাছে একটা খুব ক্লিয়ার চয়েস ছিল পুলিশটাকে হুম। কিভাবে রিঅর্গানাইজ করবে। যদি ওনাদের কাছে আইডিয়া না থাকতো, দে কুড হ্যাভ আস্কড ফর অ্যান ইউনো মানে একটা পেশাজীবীদের কাছ থেকে একটা প্রস্তাব চাইতে পারতো যে আমরা কিভাবে রিঅর্গানাইজ করবো, আমরা আইডিয়া খুঁজে পাচ্ছি না। এইটা হয়েছে সবচেয়ে বড় ভুল। এবং তারা সমস্ত এই রিটায়ার্ড লোকজনকে এনে পুলিশের বিভিন্ন পদে বসাইছে, এবং পুলিশ কিন্তু সেই সেই অবস্থায় আছে এবং সেই চাঁদাবাজি চলছে এবং সব কিছু চলতেছে। এখন শুধুমাত্র ইভেন এমনকি বিএনপি লিডারের এগেনস্টে মামলা নেয় না পুলিশ, এরকম অনেক ঘটনা আমার জানা আছে। অর্থাৎ ধরেই নিছে যে বিএনপি আসবে পাওয়ারে, সুতরাং এদের সাথে এখন একটু মিলেমিশে চলতে হবে। এই দিস ইজ দ্য কেস। এই পুলিশ যদি আবার যে দলে নির্বাচিত হোক তাদের যদি এক্সটেনশন অফ ইউনো সিকিউর আর্ম বাহিনী হয়, তাহলে কিন্তু এই ডিজাস্টার, আওয়ামী লীগ তো ভারতে পালিয়ে যেতে পারছে, এই বিএনপি আর জামাত এর পালাইতে পারবে না। দে উইল হ্যাভ টু ডাই রাইট হেয়ার। এবং এই দেশের মানে ওনাদের নিজেদের নেতা কর্মীরাই তাদেরকে মানে সাইজ করবে, সোজা কথা। সেকেন্ড Right. থার্ড পয়েন্ট ছিল বেকুব জনগণ ভোট দেই আমরা কাকে, এই প্রশ্নটা আমি মনে করি আমি আজকে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সব জনগণকে বলতে চাই যে আপনার কাছে ভাই ভোট চাবে, তাকে একটা প্রশ্ন করবেন, আপনি দয়া করে এই প্রশ্নটা করবেন, আপনি আপনাকে আমি কেন ভোট দিব, এটা আপনি আমার জন্য কি করবেন ভোট ভোট দেওয়ার পরে। আই জাস্ট আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন, যাদের কাছে আজকে এই যে একজন নজরুল সাহেব, উনি একজন অনেক আমি মনে করি যিনি হয়তো একটা প্রান্তিক এরিয়া থেকে উনি এই কথাগুলি বলছেন। এবং দেখলাম ওনার ইয়ের পিছনে কসবা লেখা, অর্থাৎ উনি কসবা এলাকার মানুষ, তার মানে গ্রামের লোকও আপনার তাদের যে সেন্স। এবং তারা শুনি খুব সুন্দর একটা কথা বলেছে, 1757 সাল থেকে আজ পর্যন্ত আমরা মির্জাফর ছাড়া থাকতে পারলাম না, এখনো কি আমরা মির্জাফরদের মধ্যেই আছি? আসলেও তাই, আমরা কিন্তু আসলে মির্জাফরদের মধ্যেই আমরা বসবাস করছি। এবং এখন আমরা তো এই অভিযোগ করে লাভ নাই যে আমরা তো আর মানুষ অন্য অন্য মানে গ্রহ থেকে আনতে পারবো না, আমাদের ভিতর থেকেই ঠিক করতে হবে। খুব দুঃখজনক সাগর ভাই, আমি আপনাকে এক কথাটা বলি যে আজ পর্যন্ত কোনো কমিশনে আমি দেখলাম না জবাবদিহিতার, নট নট ম্যাক্রো লেভেল, মাইক্রো লেভেলের জবাবদিহিতার অ্যারেঞ্জমেন্টটা কি সেটা কিন্তু কোনো কমিশন কিন্তু এই যে আপনার
প্রশাসনের যে সংস্কার কমিশন, তারাও কিন্তু কোনো পদ্ধতি দিতে পারে নাই। আপনি চিন্তা করেন, আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি। সে আপনি মনে করেন যে রংপুর জেলার এসপি, রংপুর জেলার এসপি সেই দেশের, রংপুর জেলার জনসাধারণ সেখানে যদি আইন শৃঙ্খলা আছে, তার এলাকায় যদি চুরি ডাকাতি হয়, হত্যা হয়, বিভিন্ন রকম কার কাছে জবাবদিহিতা চাবে? তার তো যাওয়া উচিত সেই জবাবদিহিতা সেই রংপুরের এসপির কাছে। এসপি সাহেবের কি কোনো প্ল্যাটফর্ম আছে? উনি কি জনগণের সামনে কখনো গিয়ে দাঁড়ান ওনার ব্যাখ্যা দেওয়ার জন্য, উনি কেন ফেইল অথবা কেন সাকসেসফুল? ওসি সাহেবকে কি কিন্তু কেউ ডাকতে পারে? তারা এক মাসিক আইন শৃঙ্খলা সভা সভা করে, সেখানে কোনো জনগণের প্রতিনিধি নাই, সাধারণ জনগণ নাই। ওখানে তো সব ওই বাটপার রাজনীতিবিদরা আছে, যারা ওখানে এই ভাগ বাটোয়ারা করে, তারাই তারাই ওই 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 আই মিনে আইন শৃঙ্খলা কমিটির মেম্বার। তারা যদি ওইখানে যারা এই সমস্ত অপকর্মে নিয়োজিত, তারা আবার আইন শৃঙ্খলা কমিটিরও মেম্বার। এই যদি অবস্থা হয়, তাহলে এদের দিয়ে কোনোদিন আপনি কোনো কিছু আদায় করতে পারবেন না। সুতরাং এরা, প্রত্যেকটা দেশের কিন্তু কনস্টিটিউন্সিতে এটা মেনশন করা থাকে, হাউ অ্যাকাউন্টেবিলিটি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল উইল বি অ্যারেঞ্জড। কিভাবে কিভাবে নেওয়া হবে তার কাছ থেকে, কে কার কাছে রেসপন্সিবল থাকবে, এবং হাউ ফ্রিকুয়েন্টলি দে উইল বি আস্কড টু গিভ দ্যার অ্যাকাউন্টেবিলিটি। এই জিনিসটা কিন্তু, দেখেন 14টা মাস হয়ে গেল, এই দেশ তো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় চলেছে, তাই না? কিন্তু কোনো মন্ত্রণালয় কি আপনি পাবলিকের সামনে কি দাঁড়িয়েছে? কোনো 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 উপদেষ্টা কি তার কোনো পাবলিক মিটিং কল করেছে বা টাউন হল মিটিং কল করেছে, গিয়ে কি সে ব্যাখ্যা করেছে, ভাই আমি আমার দায়িত্ব নেওয়ার সময় এই এজেন্ডা ছিল আমার হাতে, আমি 1 বছরে এতটুকু করতে পারছি, এতটুকু করতে পারি নাই? বিকজ তারা তো কাউকে ব্যাখ্যা দেওয়ার কথা মনে করতে পারে, মানে দে থিঙ্ক দ্যাট নোবডি ইজ অ্যাকাউন্টেবল। তাদেরকে তাদের কাছ থেকে হিসাব চাওয়ার কি আছে? তারা তো হর্তাকর্তা। কারো ভিতরে কিন্তু কোনো ওই সেই সেই অ্যাটিটিউডটাই নাই, যে আমি আসছি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। এই সাধারণ মানুষ যে সেবা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা নিশ্চিত করার তার নিজের কোনো দায়বদ্ধতা নাই, নিজের বিবেক নাই, নিজেকে জিজ্ঞাসা করে না। আমি তো মনে করি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমি তো উপদেষ্টা ছিলাম এতদিন, আমি কি করছি এই কয়টা দিন? আমি সাধারণ মানুষের জন্য কতটুকু মানে সুবিধা এনে দিলাম, বা তাদের জীবনটাকে কত সহজ করলাম, কত নিরাপদ করলাম, সেটা তো তারা সেই প্রশ্ন তারা নিজেকে কখনোই করে না। একটা আপনি একটা যেটা কথা বলতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো স্তরে, কোনো লেভেলে, কোনো আহ, মানে কি বলবো, সেক্টরেই জবাবদিহিতাটা এখনো পর্যন্ত কোনো লেভেলে নিশ্চিত নিশ্চিত থাকবে ওর কথা চাওয়াই মানে হয় নিশ্চিত না। এটা যে কোনো মানে অ্যারেঞ্জমেন্টই করে নাই যতক্ষণ তারা। পর্যন্ত আমি জনগণ শুধু জনগণ আপনি হুম, দেখেন বদিউল আলম সাহেবকে যদি আমরা, ভাই সেদিন আমি একটা কথা টক শোতে আমি বলছিলাম যে আমি রাজনীতি করি না, আমার মতো মেজর আলতামাস করিম, বা ওখানে একজন ছিলেন আব্দুর রহমান সাহেব, নজরুল সাহেব, হ্যাঁ, জুয়েল, এরা কিন্তু কেউ রাজনীতি করে না, এরা তো সাধারণ মানুষ। আপনি হুম, এই দেশে নির্বাচন হইলে যে দল ক্ষমতায় আসবে, পুলিশ কিন্তু তার, হুম, বিচার হুম, ব্যবস্থা তার, সব ব্যবস্থাই তার। ভাই আমি তো কোনো রাজনীতি করি না, তা আমার পুলিশ কই, আমার বিচারক কই, কে আমার পক্ষে কে দাঁড়াবে? আমার পক্ষে তো দাঁড়ানোর কেউ নাই। এবং এই সংস্কার কমিশন, এরা কি জানে আসলে? এরা তো থাকে না এই দেশে। এরা কি জানে সাধারণ মানুষের পীড়াটা কোথায়? ওরা কি কোনোদিন গেছে বাজারে, কোনোদিন রিক্সার স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমার প্রতিদিনের চ্যালেঞ্জটা কি? রিক্সাওয়ালা, আপনি জিজ্ঞেস করেন না, একটা ব্যাটারি হলো রিক্সাওয়ালা হোক, যে রিক্সা হলো, প্রতিদিন তাকে কত টাকা কোথায় চাঁদা দিতে হয়? সে কি কোনো অ্যারেঞ্জমেন্ট তার এই সংস্কারের মধ্যে আনছে যেন তাকে এই চাঁদাটা না দিতে হয়? তাহলে কিসের সংস্কার হইলো? এই যদি একই চাঁদা এই গত 17 বছর দিছে আওয়ামী লীগকে, এখন দিবে আরেক পার্টিকে, এইটাই যদি চলতে থাকে, তাহলে কিসের সংস্কার হইলো এটা? এই 2,000 লোক কেন তাদের জীবন দিল, আর এই 25,000 লোক কেন আহত হইলো, এটাই দেখার জন্য? এবং এই 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 কাকে আমি এই প্রশ্নটা, আমি তো একটা সাধারণ মানুষ, আমি কাকে এই প্রশ্নটা করব? আমার রাইট। প্রশ্ন শোনার জন্য কে আছে? আমার উত্তরটা কে দেবে? আমরা আসলে যদি যদি এই জবাবদিহিতার ক্ষেত্রে এবং বিচার করার ক্ষেত্রে যদি প্রথম যেটি বলি যে আইস ব্রেকিং, যেটি আজকে শুরু হয়েছে, মিলিটারির যারা দায়ী অপরাধীরা অভিযুক্ত রয়েছে তাদের বিচার যদি নিশ্চিত করা যায়, আমি মনে করি কোনো ক্ষেত্রেই আর এই বিচার অনিশ্চিত থাকবে না। সুতরাং এটির জন্য নিশ্চিত করবার জন্য আমাদের সকলের সচেতন সাগর ভাই, নাগরিক। আমাকে 1 মিনিট হ্যাঁ, সময় দিবেন, সর্বশেষ 1 মিনিট শুধু সময় এক দিবেন। মিনিট শেষ করতে হবে, অনেক অনেক লম্বা হয়ে গেছে, একদম 1 মিনিট প্লিজ। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে মাদার অফ অল ক্রাইমস সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, যেটা 2009 সালের 25 এবং 26-এ হয়েছিল। আরেকটা হুম, ঘটনা হচ্ছে যে জেনারেল মুজিব এবং
মানে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর, এই দুইজন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পলায়ন করেছে, দুইজন টপ লেভেলের ক্রিমিনাল, এই দুইটা যদি ইনভেস্টিগেট করা যায় তাহলে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে আনফোল্ড হয়ে যাবে যে কিভাবে আমরা ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং কারা করেছে। সো এই দুইটা জিনিসের অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে তিনটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে আইসিসিতে, ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্টে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দিতে হবে যে ইন্ডিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সরাসরি তার আর্ম ফোর্সেস ব্যবহার করেছে এই অভিযোগে। দ্বিতীয়ত হচ্ছে রেড অ্যালার্ট জারি করতে হবে সমস্ত ক্রিমিনালদের এগেনস্টে, যাতে তারা দুনিয়ার কোনো জায়গাতে শান্তিতে থাকতে না পারে। এবং জুলাইয়ের যে ঘোষণাপত্রটা হয়েছে এটা বুলশিট, এই ঘোষণাপত্রটা বাদ দিয়ে নতুন করে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেমন পিলখানা হত্যাকাণ্ডের কথা জুলাই ঘোষণাপত্রে নেই। তারপর তার পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের কিভাবে আসলো এবং কিভাবে এটা ধ্বংস হলো এই বিষয়গুলো সেখানে উল্লেখ নেই। এই ধরনের অনেক বিষয় যেটা এখানে স্থান পায় নাই সেগুলো উল্লেখ করে জুলাই ঘোষণাপত্রটাকে সংশোধন করতে হবে এবং জুলাই সনদটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেটা নির্বাচনের পূর্বে। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর উপরে সেই কনফিডেন্সটা নিয়ে আসতে পারছি না, কারণ রাজনৈতিক দলগুলো বিচারের ক্ষেত্রে একেবারেই উদাসীন। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ দর্শক শ্রোতা সকলকে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। বাংলাদেশ সময় কাল রাত 9টায় আমরা অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার মতামত জানাবেন। খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে এখন কথা বলেছি। আপনাদের ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই রাখছি। শুভরাত্রি।